এডুকেটামের অনলাইন প্ল্যাটফর্মের তোমাদের আরও একবার স্বাগত জানাই। আজকে আমাদের এই যে চ্যানেলে এডুকেটাম চ্যানেলে একটা নতুন ভিডিও আনছি। সেটা হচ্ছে কিসের ওপর না, কারেন্ট ইকোনমিক অ্যাফেয়ার্স। গ্রুপ সি এবং গ্রুপ ডি দুটো জায়গাতেই এই জিনিসটা হয়তো নেই, কিন্তু রয়েছে কোথায়? গ্রুপ সিতে, অনলি গ্রুপ সিতে রয়েছে কারেন্ট ইকোনমিক অ্যাফেয়ার্স। তোমাদের যদি সিলেবাসটা একবার দেখিয়ে দিই তোমরা হয়তো সহজেই বুঝতে পারবে সিলেবাসে কি আছে। তো সিলেবাসটা দেখো, তোমাদের সিলেবাসে কি আছে দেখো। গ্রুপ সির যে সিলেবাস তার দেখো এইখানে যে পয়েন্ট আছে দেখো না, 8 নম্বর পয়েন্ট যেখানে আছে দেখো কারেন্ট ইকোনমিক অ্যাফেয়ার্স। যারা গ্রুপ ডি সিলেবাস এটা খুঁজবে তারা কিন্তু পাবে না, অর্থাৎ গ্রুপ ডি সিলেবাসে এটা নেই, গ্রুপ সি সিলেবাসে রয়েছে। এবং খুব ইম্পর্টেন্ট ইকোনমিক অ্যাফেয়ার্স, কারেন্ট ইকোনমিক অ্যাফেয়ার্সকে নিয়ে কোয়েশ্চেন। ক্লিয়ার? তো তোমাদের এর ওপর আমি এনেছি আজকে 30 কোয়েশ্চেন, এবং এটা তোমরা মনে রাখো পার্ট 1। ঠিক আছে? তোমরা যারা আমাদের চ্যানেলকে ফলো করছো তারা দেখেছো যে অলরেডি আমাদের যে প্লেলিস্ট আছে সেই প্লেলিস্টে আমরা প্রত্যেকটা সাবজেক্টের আলাদা আলাদা প্লেলিস্ট বানিয়ে দিয়েছি। তোমাদের দেখার সুযোগ হলে তোমরা যদি আমাদের চ্যানেলের ভিডিওগুলো রেগুলার ফলো করে থাকো তারা অবশ্যই বাকি ভিডিওগুলো তোমরা দেখে নাও। গ্রুপ সি গ্রুপ ডি পরীক্ষা তোমাদের অবশ্যই ভালো হবে। চলো আজকে আর বেশি কথা না বলে কারেন্ট ইকোনমিক অ্যাফেয়ার্সের ওপর টপ 30টা কোয়েশ্চেন কেমন আছে সেটা আমরা একটু দেখে নিই। আমার সাথে তোমরা অবশ্যই করো। তোমরা আগের ভিডিওতে অবশ্যই কমেন্ট সেকশানে তোমাদের প্রত্যুত্তর জানিয়েছো যে তোমাদের অ্যান্সার কেমন, তোমাদের কমেন্ট কেমন, তোমাদের ভিডিও কেমন লাগছে তোমরা জানিয়েছো। এটাও কথা দিলাম খুব ভালো লাগবে। 30টা কোয়েশ্চেন আছে কারেন্ট ইকোনমিক অ্যাফেয়ার্সের ওপর। চলো আজকে সলভ করি 30টা কোয়েশ্চেন কী আছে। চলো আমরা যদি দেখি, দেখো প্রথম যে কোয়েশ্চেনটা কারেন্ট ইকোনমিক অ্যাফেয়ার্সের ওপর, প্রথম কোয়েশ্চেন কী আছে না, ভারতের গিগ ইকোনমি বলতে মূলত কী বোঝায়? 4টি অপশান দেওয়া আছে: সরকারি কর্মচারী, স্থায়ী শিল্প শ্রমিক, ফ্রিল্যান্সার বা অস্থায়ী চুক্তিভিত্তিক কর্মী, বা হচ্ছে কৃষি শ্রমিক। এখন প্রশ্নটার উত্তর দেওয়ার আগে জানতে হবে, যারা জানো না একদমই, এই গিগ ইকোনমি কাকে বলে। আর গিগ ইকোনমির সঙ্গে যুক্ত যে যারা ব্যক্তি তাদেরকে বলা হয় গিগ ওয়ার্কার। ঠিক আছে? তাদেরকে কি বলা হয়? গিগ ওয়ার্কার্স। তো গিগ ইকোনমি বলতে কি বোঝায় না, তোমরা অনেক সময় দেখে থাকবে, যদি তোমাদের একটু ছবিটা দেখাই না তাহলে তোমরা বুঝতে পারবে। দেখো এই ছবিটার সঙ্গে তো তোমরা সকলেই পরিচিত আশা করি। এই ছবি দেখোনি এমন তো হতে পারে না, তো ছবির সঙ্গে পরিচিত তোমরা। তো দেখো এই ছবিতে দেখো, এই দেখো জোম্যাটো বা এই দেখো সুইগি, এই যে কোম্পানিতে যারা অনলাইন প্ল্যাটফর্মে দেবে খাবার ডেলিভারি করে বা তোমাদের বিভিন্ন প্রোডাক্ট বাড়িতে এনে দেয়, তো তারা হচ্ছে গিগ ওয়ার্কার বলে। কেন না, এরা হচ্ছে অস্থায়ী চুক্তিভিত্তিক কর্মী। অস্থায়ী চুক্তিভিত্তিক কর্মী, এরা অনলাইন প্ল্যাটফর্মে কাজ করে। তবে বর্তমানে পার্লামেন্টে কথা উঠেছে যে এদের যে বিভিন্ন স্বাস্থ্য বিমা বা এদের যে অ্যাক্সিডেন্টাল বিভিন্ন ডেথ তো হতে পারে, তো তাদের নিয়ে একটা মানে সুষ্ঠু স্বাভাবিক কোনো স্কিম যদি আনা যায় বা প্রকল্প যদি আনা যায়, তাদের লাইফের বা তাদের পরিবারের ক্ষেত্রে খুব সুবিধা হয়। এই নিয়ে কথাবার্তা চলছে, এরকম অ্যাজ কোনো অ্যাক্ট পাস হয়নি, কথাবার্তা চলছে। তাহলে আমরা এক কথায় বললে কি বুঝবো না, গিগ ওয়ার্কার কারা? যারা অনলাইন প্ল্যাটফর্মে মেনলি কাজ করে অস্থায়ীভাবে, বিশেষ করে এরকম দেখো খাবার ডেলিভারি করে, ফুড ডেলিভারি করে বা বিভিন্ন প্রোডাক্টকে ডেলিভারি করে, তো তারা হচ্ছে গিগ ওয়ার্কার। আশা করি বোঝাতে পারলাম। তা প্রশ্নের উত্তর তোমরা অলরেডি পেয়ে গেছো। অপশান কি হবে? অপশান সি, অস্থায়ী চুক্তিভিত্তিক যারা কর্মী তাদেরকে বলা হয় গিগ ওয়ার্কার। আর তারা যে ইকোনমিতে যোগ দেয় সেটা হচ্ছে কি ইকোনমি? সেটা হচ্ছে গিগ ইকোনমি। ক্লিয়ার? অপশান সি উত্তর। চলো নেক্সট কোয়েশ্চেন আসে। নেক্সট কোয়েশ্চেনে দেখো 2 নম্বর কোয়েশ্চেন, এটা একেবারে কারেন্ট ডেটার ওপর। দেখো কারেন্ট ডেটার ওপর, বর্তমানে ভারতের চিফ ইকোনমিক অ্যাডভাইজার মানে মুখ্য অর্থনৈতিক উপদেষ্টা, চিফ ইকোনমিক অ্যাডভাইজার তিনি কে আছেন? তো অপশান দেখো 4টে: রঘুরাম রাজন স্যার, ভি অনন্ত নাগেশ্বরন স্যার, নাকি অরবিন্দ সুব্রমণিয়াম স্যার, নাকি শক্তিকান্ত দাস স্যার। তো এই 4টি অপশান তোমার দেওয়া আছে। তোমাকে একটা কারেন্ট বিষয়ের ওপর তোমাকে অবশ্যই পড়ে রাখতে হবে, নাহলে তোমার পক্ষে উত্তর দেওয়া তো সম্ভব নয়। তো তোমাকে জানতে হবে বর্তমানে যিনি আছেন তিনি হচ্ছেন ভি অনন্ত নাগেশ্বরন স্যার, যিনি পোস্ট হোল্ড করছেন সিইএ, চিফ ইকোনমিক অ্যাডভাইজার, অর্থাৎ সেন্ট্রাল গভর্নমেন্টের চিফ ইকোনমিক অ্যাডভাইজার, মুখ্য অর্থনৈতিক উপদেষ্টা। পাশাপাশি যদি অন্য অপশানগুলো দেখি, রঘুরাম রাজন ইনি কে ছিলেন? আরবিআই এর প্রাক্তন গভর্নর, মানে ফর্মার গভর্নর ছিলেন। ঠিক আছে, এটা তোমাদের নাম মনে থাকবে। শক্তিকান্ত দাস ইনিও ছিলেন আরবিআই এর প্রাক্তন গভর্নর। আচ্ছা, অরবিন্দ সুব্রমণিয়াম ইনি ছিলেন একজন মানে রিনাউন্ড, তুমি বলতে পারো ইকোনমিস্ট, রিনাউন্ড ইকোনমিস্ট। হ্যাঁ, তার সাথে সাথে আরেকটা বলি, ইনি রিনাউন্ড ইকোনমিস্ট ছিলেন। ইনিও কিন্তু সিইএ এই পোস্টটা কিন্তু একসময় হোল্ড করেছিলেন, একসময় তিনি হোল্ড করেছিলেন সিইএ পোস্টে, ইনিও একবার ছিলেন। ক্লিয়ার? তো বর্তমানে উত্তর কি হবে? অপশান বি উত্তর হবে। বাকি অপশানগুলো আমি বলে দিলাম। ক্লিয়ার? আচ্ছা, এবার আমরা যাব নেক্সট কোয়েশ্চেনে। দেখো নেক্সট কোয়েশ্চেন যদি আসি তার আগে ছবিটা একটু দেখে নাও, যে অনন্ত নাগেশ্বরন স্যারের ছবিটা একটু দেখে নাও। তো ছবিটা দেখে নাও, তোমরা একটু মেমোরাইজ করে নাও। ছবির মাধ্যমে মেমোরাইজ করলে খুব সহজে মনে থাকে, তাই না? তো দেখো মেমোরাইজ করে নাও একটু। চলো আমরা 3 নম্বর কোয়েশ্চেনে আসি। 3 নম্বর কোশ্চেন যদি দেখি, তার আগে একটা আমাদের অ্যানাউন্সমেন্ট রয়েছে। তোমরা জানো অনেকেই তোমরা 15টা এই যে প্র্যাকটিস সেটের বুক অনেকেই তোমরা কালেক্ট করেছো।
আর আমাদের যারা অফলাইন ব্যাচে আছো তারা তো বইটা পেয়েছো। আর দেখো যারা অনলাইনে বইটা নিতে চাইছো না, তো তারা এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করবে। মেনলি বইটা তো আমরা দেবো না, আমরা পিডিএফটা দিয়ে দেবো। তোমরা হোয়াটসঅ্যাপ করবে, হোয়াটসঅ্যাপে জানাবে যে স্যার এই প্র্যাকটিস সেট বা 15টা যে প্র্যাকটিস সেটের পিডিএফটা স্যার দিন, আমরা একটা কিউআর কোড পাঠিয়ে দেবো আমাদের টিমের তরফ থেকে। তোমরা সেখানে পেমেন্ট করবে এবং সেই স্ক্রিনশটটা পাঠিয়ে দেবে, তো তোমাদের এর পিডিএফটা পাঠিয়ে দেবো। তো প্রাইস কত রাখেছি? প্রাইস রাখা হয়েছে 150 টাকা, মানে মিনিমাম প্রাইসই রাখা হয়েছে। এই 15টা প্র্যাকটিস সেট যে করা হয়েছে, তুমি যদি প্র্যাকটিস করো আশা করি তোমরা ঠকবে না। খুব ভালো, আমাদের অনেক টিচাররা মিলেই এটা কিন্তু খুব ভালোভাবে মানে তোমাদের জন্য খেটে এটা কিন্তু করেছে। তোমরা এটা দেখতে পারো কিনে যে কী ধরনের এটার মান রাখা হয়েছে। চলো আমরা চলে যাই এবার 3 নম্বর কোয়েশ্চেনে। তো 3 নম্বর কোয়েশ্চেনে দেখো কি দেওয়া আছে, নীতি আয়োগের ফুল ফর্ম। এটা কিন্তু দেখো রেলের পরীক্ষা সহ বিভিন্ন পরীক্ষা, বিভিন্ন কম্পিটিটিভ এক্সামে পড়েছে নীতি আয়োগের ফুল ফর্ম। শুধু যে ফুল ফর্মটা জানলে হবে তা নয়, এর পিছনে ব্যাকগ্রাউন্ডটা একটু জানতে হবে, সেটা আমি বলে দেবো। তো নীতি আয়োগের ফুল ফর্ম দেখো 4টে অপশান তোমাদের দেওয়া আছে, 4টে অপশানে দেখে নাও কী কী দেওয়া আছে, অলরেডি দেখে নিয়েছো তোমরা। তো 4টে অপশানের মধ্যে কি উত্তর হবে? তো উত্তর হবে এটা নিশ্চয়ই, ন্যাশনাল ইনস্টিটিউশন ফর ট্রান্সফর্মিং ইন্ডিয়া। ন্যাশনাল ইনস্টিটিউশন ফর ট্রান্সফর্মিং ইন্ডিয়া, এটা হচ্ছে নীতি আয়োগের পূর্ণরূপ। এ পর্যন্ত তো ঠিক আছে। এবার প্রশ্ন হচ্ছে ব্যাকগ্রাউন্ড কি। দেখো নীতি আয়োগ যে সংস্থাটা, সেটা প্রতিষ্ঠা হয়েছে কবে? তোমরা অনেকেই বলে দেবে হয়তো যে স্যার 1 জানুয়ারি 2015 সাল। তো 1 জানুয়ারি 2015 সাল, ঠিক আছে। তো তার আগে স্যার নীতি আয়োগ কি, যদি 2015 সালে নীতি আয়োগ প্রতিষ্ঠা হয়, তো তার আগে কি এর কোনো ইতিহাস আছে? হ্যাঁ আছে। তো নীতি আয়োগ যে প্রতিষ্ঠা হয়েছে, তার আগে যে কমিটি বা যে কমিশন ছিল, তার নাম হচ্ছে কি বলতো? প্ল্যানিং কমিশন। তার নাম প্ল্যানিং কমিশন, তোমরা অনেকেই জানো এটা। তো প্ল্যানিং কমিশন, তো আমি পুরোটা লিখছিলাম প্ল্যানিং কমিশন। তো প্ল্যানিং কমিশনকে অ্যাবলিস্ট করে আমরা এনেছি কি নীতি আয়োগ। প্রতিষ্ঠা কবে? 1 জানুয়ারি 2015। ক্লিয়ার? প্ল্যানিং কমিশন কবে থেকে চলছে না, প্ল্যানিং কমিশন চলছে তোমার, প্ল্যানিং কমিশন প্রতিষ্ঠা হয় 1950 সালে। অর্থাৎ প্রত্যেক 5 বছর ছাড়া ছাড়া আমরা যে পঞ্চবার্ষিকী পরিকল্পনা নিতাম স্বাধীনতার পর, তো এটাই হচ্ছে প্ল্যানিং কমিশনের কাজ ছিল, যে প্রত্যেক 5 বছর ছাড়া আমাদের যে প্ল্যানিং কমিশন করেছিল কি, প্রতি 5 বছর ছাড়া ছাড়া আমরা পঞ্চবার্ষিকী পরিকল্পনা নিতাম দেশের উন্নতি প্রকল্পে। তো সেটাই নাম চেঞ্জ করে, খানিকটা কাঠামো চেঞ্জ করে আমরা এনেছি নীতি আয়োগ, মানে আমাদের সরকার এনেছে, সেন্ট্রাল গভর্নমেন্ট সরকার এনেছে নীতি আয়োগ, যার ফুল ফর্ম কি, ন্যাশনাল ইনস্টিটিউশন ফর ট্রান্সফর্মিং ইন্ডিয়া। এবার দেখো প্ল্যানিং কমিশনে 5 বছরের আমাদের একটা টার্গেট থাকতো, কিন্তু নীতি আয়োগের টার্গেটটা কত বছরে রাখা হয়েছে? এটা দীর্ঘমেয়াদী টার্গেট রাখা হয়েছে। কত বছর না, 15 ইয়ার্স। ওকে, 15 ইয়ার্সের টার্গেট নেওয়া হয়েছে তোমার নীতি আয়োগের মাধ্যমে। ক্লিয়ার? এবার দেখো 2015 সাল থেকে আজ 2026 সাল, সেই 15 বছর একটা টার্গেট আমরা নিয়েছি নীতি আয়োগের মাধ্যমে। ক্লিয়ার? তাহলে পুরনো ইতিহাস বললাম, কোথা থেকে এসেছে বললাম, তার সাথে সাথে কোনটা উত্তর হবে সেটা বললাম। আচ্ছা, এখানে দেখো নীতি আয়োগের একটা আমি লোগো এখানেও দিয়ে দিয়েছি, ভারত সরকার, নিচে লেখা আছে নীতি আয়োগ। তোমরা এগুলো অলরেডি জানো বা দেখেছো। চলো আমরা পরের কোশ্চেনে আসি। দেখো পরের কোশ্চেনে যদি দেখি, ভারতের প্রথম ডিজিটাল পেমেন্ট ইন্ডেক্স, অর্থাৎ যাকে শর্ট ফর্মে বলে কি ডিপিআই। তো ডিপিআই এই যে কোন সংস্থা প্রকাশ করে, ডিজিটাল পেমেন্ট ইন্ডেক্স কোন সংস্থা প্রকাশ করে? সেবি, নীতি আয়োগ, আরবিআই নাকি এনপিসিআই? কারা প্রকাশ করে হচ্ছে তোমার ডিপিআই, ডিজিটাল পেমেন্ট ইন্ডেক্স? উত্তর বলার আগে আগে বলি যে ডিপিআই জিনিসটা কি। দেখো ডিজিটাল পেমেন্ট ইন্ডেক্স বলতে কি বোঝায় না, ভারতবর্ষে ডিজিটালি গ্রোথ কতটা হয়েছে, তার গভীরতা কতটা। তার মানে দেখো আজকের দিনে আমি বা তোমরা সকলেই, আমরা যত ভারতবর্ষে আছে, দেখবে আমরা ছোটোখাটো সব জিনিসে আমরা সাধারণত কি হয় যে আগে কি করতো, আমরা পয়সা বা টাকা পয়সা ক্যারি করে নিয়ে যেতাম। এখন খুব সহজেই আমরা ফোনের ডিজিটাল যুগে এসে পৌঁছেছি, ফোনের মাধ্যমে আমরা পে করে দিলাম সামনের জনকে। তো এই যে ডিজিটাল পেমেন্টের যে অগ্রসর বা কতটা অগ্রসর হয়েছে, তার ডেপথ কোথায় পৌঁছেছে, তো তার একটা সূচক আছে। তো সেই সূচকের মাধ্যমে সেটাকে আমরা কি করি, নির্ণয় করে থাকি, যে ডেপথ নির্ণয় করা হচ্ছে ডিজিটাল পেমেন্টের। আশা করি বোঝাতে পারলাম। তো 4টে অপশান দেখো, এই 4টে অপশান সম্পর্কে তোমাদের বলবো, এবং এই 4টে অপশান কিন্তু খুব ইম্পর্টেন্ট, এগুলো কিন্তু একটা সংস্থা। তো সেবির ফুল ফর্ম কি না, সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ বোর্ড অফ ইন্ডিয়া। সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ বোর্ড অফ ইন্ডিয়া, পরবর্তীকালে আমরা পাবো আরও পয়েন্ট, তখন পাবো বললাম। নীতি আয়োগ তো এইমাত্র বললাম। আরবিআই হচ্ছে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া, আর একটা হচ্ছে এনপিসিআই, ন্যাশনাল পেমেন্ট কর্পোরেশন অফ ইন্ডিয়া। এটা লিখে রাখতে পারো, ন্যাশনাল পেমেন্ট কর্পোরেশন অফ ইন্ডিয়া, ন্যাশনাল পেমেন্ট কর্পোরেশন অফ ইন্ডিয়া। ঠিক আছে,
এইটা হচ্ছে ফুল ফর্ম। এবার এর উত্তর কি হবে না, উত্তর দেখো যে ডিজিটাল পেমেন্টের যে ইন্ডেক্স যে সূচনা করে সে হচ্ছে কি অপশান সি অর্থাৎ আরবিআই। আরবিআই এর গভীরতা মাপে কতটা ডিজিটালি আমরা এগিয়েছি, গভীরতা কতটা সেটা মেপে থাকে। আর এনপিসিআই এর কাজ কি স্যার না, এনপিসিআই হচ্ছে আমরা যত যে অনলাইন আমাদের যে আমরা ট্রানজ্যাকশান করি না, ইউপিআই যাকে বলে, তো অনলাইন ট্রানজ্যাকশানের সবার হেড হচ্ছে এনপিসিআই, অর্থাৎ এনপিসিআই ইউপিআইকে রেগুলেট করে। যত অনলাইন ট্রানজ্যাকশান হয় বা এনপিসিআই এর আন্ডারে তারা থাকে, এটা বলতে পারো। ক্লিয়ার? তো উত্তর এখানে কি আরবিআই। নীতি আয়োগ এইমাত্র বললাম। আর সেবির কাজ কি সেটা আমি পরের স্লাইডে বা পরের কোশ্চেন দেখেছি, সেবির স্পেশালি কাজ কি সেখানে আমি বলবো, এখানে আর বলছি না। দেখো তোমরা যদি একটু দেখো, আমরা দেখো এই আরবিআই দিয়ে দিয়েছি অলরেডি। দেখো আরবিআই ছবিটা একটু দেখে নাও, এটাও কিন্তু একটা ভাইটাল কোশ্চেন আসতে পারে, তোমাদের পরে জানাবো যে কি কোশ্চেন আসতে পারে এখানে। তো আরবিআই এর লোগোটা একটু দেখে নাও। ক্লিয়ার? চলো আমরা পরের কোশ্চেনে আসি। দেখো পরের কোশ্চেন যদি দেখি, 5 নম্বর কোশ্চেন, ফিসকাল ডেফিসিট বা রাজকোষ ঘাটতি বলতে কি বোঝায়? তো ঘাটতি মানে কি বোঝায় গো? পয়সা ঘাটতি মানে কি? মানে এটাই যে তোমার পকেটে যে পয়সাটা আছে তার থেকে তোমার খরচা বেশি। তুমি যদি খরচ বেশি করে ফেলো, তোমার পকেটে কম টাকা আছে, অর্থাৎ তোমার ব্যয় বেশি, তোমার আয় কম, তখনই তোমার ঘাটতি হবে, তোমাকে পাশের থেকে ধার করতে হবে, স্বাভাবিক। তো দেখো ফিসকাল ডেফিসিট আমরা পড়ছি কি সরকারের পলিসি নিয়ে। তাই ডেফিসিট কে করবে? সরকারের ডেফিসিট হতে পারে, কখন হতে পারে না সরকারের যদি মোট আয় আর ব্যয়ের মধ্যে পার্থক্য হয়। মানে পরিষ্কার কথাই হচ্ছে সরকারের ব্যয় বেশি হয়ে গেছে, আয় কম হয়ে গেছে, তাহলে সরকারকে ঋণ নিতে হবে, ধার নিতে হবে, এরকম বিষয়। তো ফিসকাল ডেফিসিট কথার অর্থই হচ্ছে ঘাটতি। তো রাজকোষে ঘাটতি বাংলাটাতে কি বোঝা যাচ্ছে? তার মানে আয় আর ব্যয়ের মধ্যে পার্থক্য। দেখো এখানে সুন্দর একটা ছবি দিয়ে বলছি, দেখো এটা ডাউনগ্রেডেড হচ্ছে, এটা আপগ্রেডেড হচ্ছে, এরকম দেওয়া থাকে ফিসকাল ডেফিসিট, একটা সুন্দর ছবি এখানে দেওয়া আছে। তো মনে রাখবে ডেফিসিট মানে হচ্ছে ঘাটতি, সেখানে আয় আর ব্যয়ের মধ্যে পার্থক্যটাই হচ্ছে তোমার ওয়ান অ্যান্ড অনলি একটাই উত্তর হতে পারে এই 4টে অপশানের মধ্যে। ক্লিয়ার? চলো আমরা নেক্সট যাব পরের কোশ্চেনে। 6 নম্বর কোশ্চেন। আর যারা একটু বুঝতে পারছো না, হয়তো প্রবলেম হচ্ছে, তোমরা ভিডিওটা পজ করে আরেকবার শোনো, আশা করি ক্লিয়ার হয়ে যাবে। চলো 6 নম্বর কোশ্চেন, ভারতের অর্থনীতির প্রকৃতি কিরূপ? মানে ভারতের অর্থনীতি কি প্রকৃতি? 4টে অপশান, সোশ্যালিস্ট, মিক্সড, ক্যাপিটালিস্টিক না ফিউডাল। তো এখানে 4টে অপশান দেওয়া আছে। তো ভারতের অর্থনীতি কী টাইপের উত্তর হবে না, ভারত হচ্ছে মিক্সড ইকোনমি। ভারত কি মিক্সড ইকোনমি। এখন স্যার মিক্সড ইকোনমি বলতে কি বোঝায়? মিক্সড ইকোনমি হচ্ছে যে ইকোনমিতে প্রাইভেট সেক্টর আর পাবলিক সেক্টর দুটোরই অবস্থান রয়েছে, অর্থাৎ সরকারি এবং বেসরকারি দুটোর অবস্থান থাকলেই সেটা হচ্ছে মিক্সড ইকোনমি। স্যার এর সুবিধা অসুবিধা কি? না ধরো মিক্সড ইকোনমি থাকলে কি সুবিধা হবে? ধরো যার কাছে যে ধনী, যার কাছে হিউজ পয়সা আছে, সে স্বাভাবিক ব্যাপার সে তার বাচ্চাকে কোথায় পড়াবে? প্রাইভেট স্কুলে পড়াবে। যে ধরো মিডিল ক্লাস থেকে লোয়ার ক্লাস, তার জন্য সরকার বলে রেখেছে যে আমি সরকারি ব্যবস্থা করে রেখেছি, সরকারি স্কুল খুলে রেখেছি, তুমি তোমার বাচ্চাকে সরকারি স্কুলে পড়াও, তোমার যদি অর্থ না থাকে সরকারি স্কুলে পড়াও। তাহলে মিক্সড ইকোনমির মধ্যে কি আছে? প্রাইভেট আর পাবলিক দুটো রয়েছে বলে এখানে যত অর্থনীতিযুক্ত মানুষ আছেন তারা কেউ মিডিল ক্লাস হতে পারে, কেউ ধনী হতে পারে, যার যেমন পয়সা সে তেমন পরিষেবা, এরকম বিষয়টা পাবে। আবার ধরো যার প্রচুর ধনী সে তার বাড়ির কাউকে কোথায় দেখাতে পারে? সে প্রাইভেট কোনো উচ্চ হসপিটালে দেখাতে পারে। আবার ধরো মিডিল ক্লাস যে সে তার জন্য সরকারি হসপিটাল রয়েছে, প্রাইভেট আর পাবলিক একসাথে রয়েছে বলে এটা হয়েছে। তো মিক্সড ইকোনমি। ক্লিয়ার? আশা করি বোঝাতে পারলাম। আচ্ছা পাশাপাশি যদি আমরা দেখি, দেখো ক্যাপিটালিস্টিক ইকোনমি, যেমন ধরো আমি ইউরোপের দেশগুলো যদি বলি, ইউরোপের যদি দেশগুলো বলি বা আমেরিকার কথা যদি বলি, এদের পার ক্যাপিটা ইনকাম প্রচুর পার ক্যাপিটাল ইনকাম, সব ক্যাপিটালিস্টিক ইকোনমির মধ্যে পড়ছে। আর সোশ্যালিস্ট ইকোনমি মানে কি? সোশ্যালিস্ট ইকোনমি মানে জানবে যে সিস্টেমের মধ্যে সরকারের সরকারের প্রভাবটা বেশি, মানে সমস্ত কিছু হবে সরকারের কন্ট্রোলে থেকে, সরকারি সিস্টেমে সমস্ত কিছু চলবে, সোশ্যালিস্ট। এবং উপরন্তু অর্থনীতির দিক থেকে তারা এতটা ক্যাপিটালিস্টিকের মতো এতটা পার ক্যাপিটাল ইনকাম তাদের নয়। মানে সোশ্যালিস্ট ইকোনমিতে সরকার একেবারে একদম প্রত্যন্ত গরিব মানুষের কথাটাও ভাববে, সেও যেন পরিষেবাটা পায়, সরকারি পরিষেবাটা পায়, তার জন্য কিছু ব্যবস্থা রাখতে হবে, ছাড় দিতে হবে। তো সেটা সোশ্যালিস্ট ইকোনমির ভাগ। কোনো দেশ এখনো পর্যন্ত আজকের ইতিহাসে, মানে আজকের ডেটে দাঁড়িয়ে কোনো দেশ যে পুরোপুরি সোশ্যালিস্ট বা পুরোপুরি ক্যাপিটালিস্টিক এরকমটা নয়। কেউ সোশ্যালিস্ট ঘেঁষা, কেউ ক্যাপিটালিস্টিক ঘেঁষা, এরকম হতে পারে। মানে সবাই মোটামুটি প্রাইভেট আর পাবলিক এটাকে মেনটেন করেই চলে। তবে ভারতবর্ষ এক্ষেত্রে মিক্সড ইকোনমির মধ্যে পড়ে। আশা করি মোটামুটি 50% যদি বুঝতেও পারো চলে যাবে। আমরা যাব নেক্সট স্লাইডে যাওয়ার আগে একটু দেখে নাও যে ইন্ডিয়ান মিক্সড ইকোনমির ক্ষেত্রে আমি একটু বলে দিয়েছিলাম, ছবির মাধ্যমে দেখে নাও। পাবলিক সেক্টর, প্রাইভেট সেক্টর এখানে দেওয়া আছে, ছবিটা একটু দেখে নাও। নেক্সট পরের কোশ্চেন যদি দেখি, জিএসটি পরিষদ বা জিএসটি কাউন্সিলের চেয়ারম্যান কে? জিএসটি পরিষদ বা জিএসটি কাউন্সিলের চেয়ারম্যান কে হন আর কি?
তো প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি, কেন্দ্রীয় অর্থমন্ত্রী নাকি আরবিআই? আচ্ছা, এই প্রশ্নের উত্তর দেওয়ার আগে আমি তোমাদের ছবি দেখাতে চাই। দেখো ছবিটা যদি দেখো তো সহজেই বুঝতে পেরেছ। তাহলে ইনি হচ্ছেন কে না ভারতের বর্তমানে যিনি অর্থমন্ত্রী, তাই তো? তাহলে অর্থমন্ত্রী আমি যখন এখানে ছবি দিয়েছি তাহলে পরিষ্কার কথায় উত্তর কি হবে? কেন্দ্রীয় অর্থমন্ত্রী। তো জিএসটি কাউন্সিলের চেয়ারম্যান জেনারেলি কে হয়ে থাকেন? কেন্দ্রীয় অর্থমন্ত্রী। আচ্ছা, এর পাশাপাশি দেখো জিএসটির ফুল ফর্ম কি? খুব সোজা, গুডস অ্যান্ড সার্ভিসেস ট্যাক্স, জানো। আচ্ছা, তার পাশাপাশি বলি এই জিএসটি একটা ইনডাইরেক্ট ট্যাক্স, এটা একটা ইনফরমেশন। আচ্ছা, জিএসটি কবে থেকে লাগু হয় সেটা বলে দিই, তোমরা জানো যে 1 জুলাই 2017 থেকে জিএসটি লাগু হয়। 1 জুলাই 2017, খুব ভালো ডেট মনে রাখবে, 1 জুলাই 2017 থেকে জিএসটি লাগু হয়। চেয়ারম্যান যিনি হবেন তিনি হচ্ছেন বর্তমান যিনি অর্থমন্ত্রী থাকেন, তিনি চেয়ারম্যান হন। কিন্তু তোমাকে বলতে হবে জিএসটি যখন লাগু হয় না, এটা তুমি কমেন্ট সেকশনে জানাবে, জিএসটি যখন লাগু হয় 2017 সালে তৎকালীন অর্থমন্ত্রী কে ছিলেন? আমি সবার কাছ থেকে কমেন্টে উত্তরটা চাই, তৎকালীন অর্থমন্ত্রী কে ছিলেন? বোঝা গেল? এটা তোমরা জানাবে। নেক্সট আমরা যাব পরের কোশ্চেনে। দেখো 8 নম্বর কোশ্চেন কি বলছে, কৃষকদের জন্য কিষাণ ক্রেডিট কার্ড, যেটাকে আমরা শর্ট ফর্মে কি বলে থাকি? কেসিসি, যেটাকে শর্ট ফর্মে কি বলি? কেসিসি। এই যোজনাটা কত সালে চালু হয়? কিষাণ ক্রেডিট কার্ড, তোমরা যারা হয়তো অনেকে যারা কিষাণ পরিবারের সদস্য বা জানো, যারা ছাত্রছাত্রী আছো জানো, তোমাদের বাড়িতে এরকম কিষাণ ক্রেডিট কার্ড থাকলেও থাকতে পারে। তোমরা তোমাদের বাবাদের বা যারা বড়রা আছেন জিজ্ঞেস করবেন, তো তাদের থাকলেও থাকতে পারে কিষাণ ক্রেডিট কার্ড। দেখো এই টাইপের একটা কিষাণ ক্রেডিট কার্ড দেখতে পাচ্ছ, তো থাকতে পারে। তো প্রশ্ন হচ্ছে কিষাণ ক্রেডিট কার্ড মানে কৃষকদের ঋণ দেওয়া যাতে তাদের চাষবাসের সুবিধা হয়, তো সেই সব বিষয়। তো প্রথম যে চালু হয় সেটা কবে? 1998-এ, 1998 সালে কিষাণ ক্রেডিট কার্ড চালু হয়েছিল। সেই সময় যোজনাটা শুরু হয়েছিল 1998 সালে, অনেক দিন আগেই। আজ আমরা 2026-এ এসে পৌঁছেছি। তো 1998 সালে কিষাণ ক্রেডিট কার্ড চালু হয়েছে। অনেকে তোমরা দেখে থাকবে এরকম টাইপের একটা কার্ড আছে। ক্লিয়ার? আমরা যাব পরের কোশ্চেনে। দেখো পরের কোশ্চেনটা কি আছে না, পরের কোশ্চেন দেখো সেবির সদর দপ্তর কোথায়? আমি আগে একবার তোমাদের বলছিলাম না, সেবি সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ বোর্ড অফ ইন্ডিয়া, পুরোটা আমি তখন বলিনি কেন, এখানে বিশ্লেষণ করব বলে। ক্লিয়ার? চলো আমরা চলে যাই কোশ্চেনে, যে সেবির সদর দপ্তর কোথায়? সদর দপ্তর মানে হেডকোয়ার্টার, তা কোথায়? সেবি। তো সেবির ফুল ফর্ম কি দেখো দেওয়া আছে এখানে, সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ বোর্ড অফ ইন্ডিয়া। ভালো করে মনে রাখবে কিন্তু, সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ বোর্ড অফ ইন্ডিয়া এর হেডকোয়ার্টার কোথায় এটা জানতে চাইছে। নিউ দিল্লি, মুম্বাই, কলকাতা নাকি চেন্নাই? তো তোমাদের মনে রাখতে হবে অ্যাজ এ স্ট্যাটিক ফ্যাক্ট হিসাবে, তো সেবির হেডকোয়ার্টার হচ্ছে মুম্বাই। তাহলে মুম্বাই হচ্ছে সেবির হেডকোয়ার্টার। ক্লিয়ার? এবার স্যার সেবির কাজ কি সেটাও আমি সেটাও একটা কোয়েশ্চেনে রেখেছি, সেখানে বলবো সেবির কাজ কি। তুমি এখান থেকে কমেন্ট সেকশনে পারলে জবাব দাও যে সেবি কবে এস্টাবলিশড হয়েছিল। সেবির এস্টাবলিশড ইয়ারটা আমি জানতে চাইছি। ক্লিয়ার? সেটা ইয়ারটা তোমরা যারা পড়াশোনা করো অলরেডি, তো তারা তোমরা জেনে থাকবে সেবি কবে এস্টাবলিশড হয়েছিল, সেটা কমেন্ট বক্সে জানাবে, এটা তোমাদের হোমওয়ার্ক। চলো আমরা পরের কোশ্চেনে আসি। ডিজিটাল ইন্ডিয়া প্রকল্প, দেখো লোগোটা একটু দেখে নাও, ডিজিটাল ইন্ডিয়া প্রকল্প দেখো লোগোটা, ঠিক আছে? পাওয়ার টু এম্পাওয়ার, পাওয়ার টু এম্পাওয়ার। তো ডিজিটাল ইন্ডিয়া, এই ডিজিটাল ইন্ডিয়ার প্রকল্পটা কবে শুরু হয়েছে? তো আমরা আজ 2026-এ বসবাস করছি, তোমরা জানো ভারত কতখানি ডিজিটালি এগিয়ে গেছে। তো এই ডিজিটালি এগোনোর জন্য আমাদের তো পিছনে কোনো একটা বছরে পদক্ষেপ নিতে হয়েছে। তো প্রশ্ন হচ্ছে কোন বছর নিয়েছিলাম আমরা? ক্লিয়ার? তা উত্তর কত হবে? উত্তর হবে 2015 সাল। 2015 সালে ডিজিটাল ইন্ডিয়া প্রকল্প শুরু হয়েছিল। তোমরা জানো 2014 সালে কংগ্রেস সরকার ভোটে হেরে যায়, তারপরে তোমার বিজেপি সরকার আসে। কবে? 2014 সালে হারিয়েই আসে বিজেপি সরকার, এবং তারপর থেকে ডিজিটাল ইন্ডিয়া 2015 বিজেপি সরকারই তোমার চালু করে বা প্রকল্প নেয়। এখন যে সরকারই আসুক না কেন তারা কিছু না কিছু প্রকল্প গ্রহণ করেই থাকে। তো 2014 সালে বিজেপি সরকার আসার পর তারা ডিজিটাল ইন্ডিয়ার উপর জোর দেয় এবং সেটা শুরু করে কবে? 2015 সাল। খুব ভালো প্রকল্প, যার ফলাফল বা সুফল আমরা এখন পাচ্ছি। এটা কিন্তু আমরা সবাই মানতে বাধ্য যে ডিজিটালি 2026-এ ভারত কতটা এগিয়ে গেছে। চলো আমরা পরের কোশ্চেনে আসি। ভারতের বৃহত্তম বিদেশি বিনিয়োগকারী দেশ, এফডিআই সোর্স মানে ফরেন ডাইরেক্ট ইনভেস্টমেন্ট, এই সোর্সটা কোনটি? মানে কোন দেশ থেকে সব থেকে বেশি বিদেশি বিনিয়োগ আসে ইন্ডিয়াতে? 4টে অপশান, আমেরিকা, সিঙ্গাপুর, মরিশাস এবং জাপান। তো চলো তোমাদের একটা ডায়াগ্রাম দেখাই, তাহলে তোমরা বুঝতে পারবে, যে ডায়াগ্রামটা দেখালে তো তোমরা বুঝতে পারবে, যে তোমার ডায়াগ্রামটা দেখিয়ে দিলে তোমরা বুঝতে পারবে যে তোমার কোন দেশ থেকে আসে বেশি। দেখো টপ ইনভেস্টিং কান্ট্রিজ ইন ইন্ডিয়া, সব থেকে ইনভেস্টিং করে যেটা ইন্ডিয়াতে, সেটা একটু দেখে নাও। দেখো এখানে আমি দেখাচ্ছি, যারা দেখতে পাচ্ছ নিশ্চয়ই, সিঙ্গাপুর,
44.7%, আশা করি পরিষ্কার দেখা যাচ্ছে। সিঙ্গাপুর 44.7% যারা এফডিআই ইন্ডিয়াতে বিনিয়োগ করে, তাই তো। বাকি অন্যান্য দেশের অবশ্যই ভূমিকা আছে, নেই বলবো না, অবশ্যই আছে, কিন্তু সিঙ্গাপুর সব থেকে বেশি এফডিআই ফরেন ডাইরেক্ট ইনভেস্টমেন্ট ইন্ডিয়াতে করে। তাহলে উত্তর নো ডাউট অপশান বি সিঙ্গাপুর। তাহলে বিদেশি বিনিয়োগের থেকে এফডিআই মানে ফরেন ডাইরেক্ট ইনভেস্টমেন্ট, ফরেন ডাইরেক্ট ইনভেস্টমেন্ট ফরেন ডাইরেক্ট ইনভেস্টমেন্টে সিঙ্গাপুর সবার ওপর, পার্সেন্টেজটাও এখানে বলে দিয়েছি। ক্লিয়ার? আচ্ছা চলো আমরা নেক্সট কোয়েশ্চেনে আসি। 12 নম্বর কোয়েশ্চেন দেখো, ভারতের বৈদেশিক মুদ্রার ভান্ডার ফরেন এক্সচেঞ্জ রিজার্ভ কার নিয়ন্ত্রণে থাকে? তার মানে বৈদেশিক ভান্ডার মানে বৈদেশিক মুদ্রার ভান্ডার মানে রিজার্ভ। আচ্ছা একটা কথা ভাবো, যে আমরা প্রত্যেক দিন যে জীবনযাপন করি, প্রতিদিন যা আর্ন করি বা মাসের শেষে যা আর্ন করি, জেনারেলি পরিবারগুলো কি করে না, তার একটা অংশ রিজার্ভ করে রাখে। কেন রিজার্ভ করে রাখে? কারণটা একটাই, যে ভবিষ্যতে কোনো দুর্ঘটনা, কোনো কিছু জিনিস আকস্মিক ঘটে যাওয়া, তার থেকে যাতে আমরা সুরাহ পাই, একটা নির্দিষ্ট পরিমাণ টাকা পয়সার প্রয়োজন হয়ে পড়ে, তো তার জন্য আমরা কি রাখি? রিজার্ভ রাখি। তাহলে দেশ কি করবে? দেশ যদি চালাতে হয়, দেশ তার যে সমস্ত ইনকাম, সমস্ত ট্যাক্স কি খরচ করে দেবে? এমন তো না, সে কিছু না কিছু তো ভান্ডার বা তার কিছু না কিছু তো সে রিজার্ভ করে রাখবে, রাখতে তাকে হবে। তো সেই জন্য এটাও কার নিয়ন্ত্রণে থাকে? অর্থমন্ত্রক, রাষ্ট্রপতি, আরবিআই নাকি সেবি? তোমাদের কি মনে হচ্ছে কি হতে পারে? তো উত্তর হচ্ছে দেখো, যে ফরেন এক্সচেঞ্জ রিজার্ভ কার নিয়ন্ত্রণে থাকবে? তো তোমরা জানো যে আরবিআই হচ্ছে ফরেন এক্সচেঞ্জ রিজার্ভ, এই দায়িত্ব বা এর নিয়ন্ত্রণে থাকে। কারণটা আমি আগে বলে দিয়েছি, আশা করি বোঝা গেল, আরবিআই দায়িত্বে এটা থাকে। ক্লিয়ার? দেখো আমি দেখো ফরেন রিজার্ভ হিসাবে দেখো বিভিন্ন দেশের যে বিভিন্ন মুদ্রার ছবি দিয়ে দিয়েছি। দেখো ইয়েন, ডলার, এরকম সব ছবি দেওয়া আছে এখানে। এটা ইউরো, সরি ইয়েন, এরকম ছবি দেওয়া আছে, রুপির ছবি দেওয়া আছে, তাই না? তো সেরকম দিয়ে দিয়েছি, তোমরা একটু দেখে নাও, মেমোরাইজ করে নাও এই বিষয়টা। নেক্সট, পরের কোশ্চেন। নেক্সট কোশ্চেন যদি আসি, দেখো সবুজ সাথী প্রকল্প, পশ্চিমবঙ্গ সরকারের একাধিক প্রকল্প আছে, তার মধ্যে খুব উল্লেখযোগ্য একটা প্রকল্প হচ্ছে সবুজ সাথী প্রকল্প, তোমরা জানো। তো প্রশ্ন হচ্ছে এই লোগোটি কে তৈরি করেছেন? 4টি অপশান এখানে দেওয়া আছে। পশ্চিমবঙ্গের সিএম মমতা ব্যানার্জির নাম লেখা আছে, প্রশান্ত কিশোর, শিল্পী শুভা প্রসন্ন আর যোগেন চৌধুরী, 4 জন ব্যক্তির দেওয়া আছে। তো তোমরা জানো যে সবুজ সাথী প্রকল্পটা কিসের সঙ্গে যুক্ত গো? না তোমরা জানো, অনেকেই তোমরা হয়তো এই সবুজ সাথী প্রকল্পের আওতায় এর সুবিধা নিয়েছো। ক্লাস 9 থেকে ক্লাস 12 পর্যন্ত ছাত্রছাত্রীদের সরকারি এবং সরকারি প্রাপ্ত যে বিভিন্ন স্কুল, সেখানে তাদের কি দেওয়া হয়? সাইকেল বিতরণ করা হয়, সাইকেল তাদের দেওয়া হয়। তো সেটাই হচ্ছে সবুজ সাথী প্রকল্প। তো এই যে লোগোটা দেখো, লোগোটা দেখো, তো এই যে লোগোটা, এই লোগোটা কে তৈরি করেছিলেন বা এই লোগোটা কে বানিয়েছিলেন? দেখো প্রকল্প নিয়ে প্রশ্ন আসাটা স্বাভাবিক, কারেন্ট ইকোনমিক অ্যাফেয়ার্সের একটা পার্ট একটা, সেটা সেন্ট্রাল গভর্নমেন্ট হোক, সেটা রাজ্য সরকার হোক, আসতেই পারে। তো প্রকল্প তোমাদের কিছু করতে হবে। আমি অবশ্যই পরবর্তী পার্ট যখন আনবো ভিডিওর, সেখানেও আরও প্রকল্প আনবো, তোমরা সাথে থাকো, তাহলেই হবে। তো দেখো এখানে দেখো, আমি উত্তরে চলে আসি ডাইরেক্ট। তাহলে উত্তর এখানে হবে কি না, পশ্চিমবঙ্গের যিনি সিএম আছেন বর্তমানে, মমতা ব্যানার্জি বা মমতা বন্দ্যোপাধ্যায়, তিনি হচ্ছেন এই লোগোটা এঁকেছেন। ঠিক আছে? তো এই লোগোটা তাঁরই আঁকা। তো দেখো সবুজ সাথী প্রকল্পে যদি আমরা ছবি দেখে নিই, তোমরা এই ছবির সঙ্গে সবাই পরিচিত, আশা করি এই ছবির সঙ্গে পরিচিত, এই প্রকল্পের সঙ্গে পরিচিত। দেখো দেওয়া আছে যে ক্লাস 9 থেকে ক্লাস 12 পর্যন্ত ছাত্রছাত্রীদের এটা দেওয়া হয়। ওকে, নেক্সট, পরের কোশ্চেন। পঞ্চায়েতি রাজ ব্যবস্থায় অর্থ বরাদ্দ করে কোন কমিশন? তো পঞ্চায়েত সিস্টেম, আমরা যারা গ্রামের ছেলে, তোমরা পঞ্চায়েত সিস্টেমের সঙ্গে পরিচিত, অফকোর্স পরিচিত। তো সেই ব্যবস্থায় অর্থ বরাদ্দ কে করেন? 4টি অপশান, পরিকল্পনা কমিশন, নির্বাচন কমিশন, রাজ্য অর্থ কমিশন নাকি নীতি আয়োগ। নীতি আয়োগ সম্পর্কে ডিটেলস বলে দিয়েছি। এবার দেখো বাকি 3টে অপশানের মধ্যে কি হতে পারে। তো পঞ্চায়েতি রাজ ব্যবস্থায় অর্থ বরাদ্দের যে বিষয়টা, সেটা কে করেন? কারণ পঞ্চায়েত এলাকায় অনেক ডেভেলপমেন্টের কাজ হয়, ক্লিয়ার, সব জায়গাতে। তো সেখানে অর্থ বরাদ্দ করেন কি না, রাজ্যের যে অর্থ কমিশন, স্টেট ফাইন্যান্স কমিশন, সেন্ট্রাল গভর্নমেন্টের স্টেট ফাইন্যান্স কমিশন আছে। তো সেন্ট্রাল গভর্নমেন্টের তোমার ফাইন্যান্স কমিশন আছে, এটা হচ্ছে স্টেট ফাইন্যান্স কমিশন, যারা পঞ্চায়েতি রাজ ব্যবস্থায় অর্থটা বরাদ্দ করে থাকেন, তাই না? তো দেখো পশ্চিমবঙ্গের একটা লোগো আমি দিয়ে দিয়েছি, গভর্নমেন্ট অফ ইন্ডিয়া, গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গলের লোগো। তোমরা এই লোগোর সঙ্গে সবাই পরিচিত আশা করি। তো সেখানে দেখো যেহেতু পঞ্চায়েতি রাজ ব্যবস্থা বলেছি, রাজ্য সরকারের থেকে পশ্চিমবঙ্গ সরকারের লোগো দিয়েছি আমি। চলো নেক্সট কোশ্চেনে আসি। ভারতের শেয়ার বাজার নিয়ন্ত্রণকারী সংস্থা আরবিআই, সেবি, ইরিডাই নাকি নাবার্ড? তাই তো 4টে অপশান আছে। দেখো তো শেয়ার বাজার এই যে জিনিসটা না, এটা বিশাল বড় মার্কেট। এটা তার জন্য পড়াশোনা করতে হয়, শেয়ার বাজারের জন্য পড়াশোনা করতে হয়, এবং শেয়ার বাজারে ডেভেলপ কীভাবে করতে হয় তার জন্য বিশাল বিশাল কোর্স আছে, সেগুলো পড়াশোনা করতে হয়, ক্লিয়ার? তো অনেকে এটাকে অন্য কিছু ভাবতে পারে, বাট এর জন্য পড়াশোনা করলে তুমি তবে এর ফায়দা পেতে পারো। চলো আমরা কোশ্চেনে আসি।
শেয়ার বাজারকে কে নিয়ন্ত্রণ করে এই শেয়ার বাজার ইকোনমিক্সে? তো এখানে উত্তর হবে সেবি। সেবি সম্পর্কে আমি সেখানে অতটা ডিটেলস বলিনি, এখানে বলবো বলে। তো সেবি হচ্ছে নিয়ন্ত্রণ করে। তো সেবির ফুল ফর্ম আমি আগেই বলে দিয়েছি, দেখবে তোমাদের যদি স্লাইডে দেখাই, দেখো সেবির ফুল ফর্ম আগেই বলে দিয়েছি, সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ বোর্ড অফ ইন্ডিয়া। তোমরা জানো হেডকোয়ার্টার কথা বললাম মুম্বাইয়ে বলেছি, ক্লিয়ার? আচ্ছা, এরপরে বাকি দুটো সংস্থা একটু দেখো তো, বাকি দুটো সংস্থা কী কী? বাকি দুটো সংস্থা বলছে ইরিডাইন। এই সংস্থাটার কি কাজ? কাজের আগে আগে জেনে নিই ফুল ফর্ম কি। ইন্স্যুরেন্স, ইন্স্যুরেন্স রেগুলেটরি, রেগুলেটরি ডেভেলপমেন্ট, ডেভেলপমেন্ট অথরিটি, অথরিটি অফ ইন্ডিয়া। আমি বলে দিচ্ছি তোমরা যারা দেখো, ইন্স্যুরেন্স রেগুলেটরি ডেভেলপমেন্ট অথরিটি, ইন্স্যুরেন্স রেগুলেটরি অ্যান্ড হবে এখানটা একটা, অ্যান্ড ডেভেলপমেন্ট অথরিটি অফ ইন্ডিয়া। আমি বলে দিচ্ছি শুনে নাও, ইন্স্যুরেন্স রেগুলেটরিজ অ্যান্ড ডেভেলপমেন্ট অথরিটি অফ ইন্ডিয়া, এটা হচ্ছে মানে। তো কথাটার মধ্যে কি আছে গো? ইন্স্যুরেন্স এই সেক্টর আছে। তো তোমরা জানো এলআইসির নাম শুনেছো নিশ্চয়ই, ইন্স্যুরেন্স সেক্টর একটা। তো যত ইন্স্যুরেন্স সেক্টর আছে তার রেগুলেটর হচ্ছে এই IRDAI, এই সংস্থাটা। যেমন যত পাবলিক প্রাইভেট ব্যাংক আছে তার রেগুলেটর কে? RBI। তেমনি যত ইন্স্যুরেন্স সেক্টর আছে তার রেগুলেটর কে? IRDAI, ক্লিয়ার? আচ্ছা, নেক্সট দেখো নাবার্ড। নাবার্ডের ফুল ফর্ম অনেকেই জানো, ন্যাশনাল ব্যাংক ফর এগ্রিকালচার অ্যান্ড রুরাল ডেভেলপমেন্ট, ন্যাশনাল ব্যাংক ফর এগ্রিকালচার অ্যান্ড রুরাল ডেভেলপমেন্ট। তাহলে কাজ কি না, রুরাল ডেভেলপমেন্ট আর এগ্রিকালচার দুটো ক্ষেত্রে তোমাদের ঋণ দেওয়া, সেটাকে ডেভেলপ করার জন্য ইনভেস্টমেন্ট করা, এইটাই হচ্ছে কাজ হচ্ছে নাবার্ড, ক্লিয়ার? তো এবার প্রশ্ন হচ্ছে, তোমাদের কাছে একটা প্রশ্ন আমি দেবো, সেই প্রশ্নটা আমি কিছুটা হিন্টস দিই, বাকিটা তোমরা করবে। এই নাবার্ড যে সংস্থাটা, এই নাবার্ড সংস্থাটা কোন পঞ্চবার্ষিকী পরিকল্পনায় এস্টাবলিশড হয়েছে? কোন পঞ্চবার্ষিকী পরিকল্পনায় নাবার্ড এস্টাবলিশড হয়েছে? ক্লিয়ার? আমি তোমাদের একটু হিন্টস দিয়ে দিচ্ছি, সালটা আমি বলে দিচ্ছি, সেইটা হচ্ছে 1982 সাল। আমি হিন্টস দিয়ে দিলাম, 1982 সালে নাবার্ড এস্টাবলিশড হয়েছে। তুমি লিখবে কমেন্ট সেকশানে কোন পঞ্চবার্ষিকী পরিকল্পনা, ঠিক আছে? নেক্সট আমরা যাব, দেখো এখানে দেখে নিয়েছো, আমরা যাচ্ছি নেক্সট। দেখো 16 নম্বরে কি আছে? পশ্চিমবঙ্গের যে উৎকর্ষ বাংলা, এটা একটা পশ্চিমবঙ্গের প্রকল্প। দেখো উৎকর্ষ বাংলা যদি বলি, দেখো উৎকর্ষ বাংলার ছবিটা একটু দেখে নাও, এই হচ্ছে উৎকর্ষ বাংলার মোটামুটি লোগোটা, ছবিটা একটু দেখে নাও, তাই না? তো এইখানে এই যে প্রকল্পটা মূলত কাদের জন্য? আগে বলে দিই যে উৎকর্ষ বাংলা প্রকল্পটা হচ্ছে 2016 প্রকল্প, এটা বলে দিলাম, 2016 প্রকল্প হচ্ছে উৎকর্ষ বাংলা। সেটা কাদের জন্য? কৃষক, বেকার যুবক যুবতী, স্কুল পড়ুয়া নাকি প্রবীণ নাগরিক, কাদের জন্য করা হয়েছে পশ্চিমবঙ্গ সরকারের তরফ থেকে এইটা উৎকর্ষ বাংলা প্রকল্পটা? তো উত্তর এখানে কি হবে? বেকার যারা যুবক যুবতী তাদের জন্য করা হয়েছে। তো তোমরা বেকার হয়ে বসে থাকবে, পশ্চিমবঙ্গ সরকার কি প্রকল্পের আওতায় তোমাকে বাড়ি থেকে ডেকে আনবে? এরকম তো ব্যাপার না। তো তোমাকে পশ্চিমবঙ্গ সরকারের প্রকল্পের আওতায় আসতে গেলে তোমাকে এর সঙ্গে যোগাযোগ করতে হবে। কি হয় এখানে স্যার, কি হয় এখানে না, বেকার যারা যুবক যুবতী তাদের স্কিল ডেভেলপমেন্টের, বিভিন্ন স্কিল ডেভেলপমেন্ট, ক্ষুদ্র শিল্পের জন্য স্কিল ডেভেলপমেন্টের কাজ হয়। যেমন ধরো সেলাই শেখানো, এটা একটা স্কিল ডেভেলপমেন্টের কাজ। বা কম্পিউটারে কোনো কোর্স শেখাচ্ছে, যেখান থেকে তুমি নিজেকে স্কিলটা ডেভেলপ করে তুমি একটা এন্টারপ্রেনিয়রশিপ বা কিছু খুলতে পারো, ঠিক আছে? তো বেকার যুবক যুবতীদের পাশে পশ্চিমবঙ্গ সরকার দাঁড়িয়েছে এরকম একটা প্রকল্প উদ্বোধন করে, কবে? 2016 সালে। খুব ভালো করে মনে রাখবে, যেমন সবুজ সাথী বললাম, তেমন এটাও একটা তোমার প্রকল্প, ক্লিয়ার? নেক্সট আমরা যাব পরের কোশ্চেনে। ব্রিক্স ব্যাংকের বর্তমান নাম কি? হ্যাঁ, খুব ভালো কোশ্চেন। ব্রিক্স ব্যাংকের বর্তমান নাম কি? ক্লিয়ার? দেখো ওয়ার্ল্ড ব্যাংক, এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক, নিউ ডেভেলপমেন্ট ব্যাংক বা এনডিবি, আর এশিয়ান ইনফ্রাস্ট্রাকচার ইনভেস্টমেন্ট ব্যাংক, চারটে অপশান এখানে দেওয়া আছে। তো প্রথম কথা আগে বলি, এই ব্রিক্স, ব্রিক্স এখানে যে ব্রিক্স লেখা আছে না, পাঁচটা, তোমার একটা দুটো তিনটে চারটে পাঁচটা লেটার আছে। তো পাঁচটা লেটারে পাঁচটা দেশকে রিপ্রেজেন্ট করছে, ক্লিয়ার? শোনো ভালো করে, ব্রাজিল, রাশিয়া, ইন্ডিয়া, চায়না, সাউথ আফ্রিকা। ব্রাজিল, রাশিয়া, ইন্ডিয়া, চায়না, সাউথ আফ্রিকা। তাহলে স্যার প্রশ্ন, তাহলে কি এই পাঁচটা দেশ নিয়েই ব্রিক্স সংগঠনটা গঠিত? কিছুদিন আগে পর্যন্ত বললে হয়তো হতো, কিছু বছর আগে পর্যন্ত, কিন্তু এখন এই ব্রিক্স যে সংগঠনটার মেম্বার সংখ্যা হয়েছে কতগুলো জানো? 11টা। এখন মেম্বার সংখ্যা হয়েছে 11টা, ক্লিয়ার? তো এখন মেম্বার সংখ্যা যদি 11টা হয়, সেই 11টা বা 11 যে মেম্বার, সেই 11 মেম্বার মিলে তারা নিজস্ব একটা ব্যাংক খুলেছে বা ব্যাংকের ডেভেলপমেন্ট করেছে। তো সেইটা কি ব্যাংকের নাম? ব্যাংকের নাম হচ্ছে নিউ ডেভেলপমেন্ট ব্যাংক। যদিও একটা কথা বলে রাখি, প্রথমে যখন 5টা ব্যাংক ব্রিক্স নামে পরিচিত, মানে ব্যাংক বলছি, 5টা দেশ যখন ব্রিক্স গঠন করেছিল তখন থেকেই কিন্তু নিউ ডেভেলপমেন্ট ব্যাংকের অস্তিত্ব আছে।
পরপর আরও অন্যান্য দেশ জয়েন করেছে। 2026-এ যখন আমি ভিডিওটা রেকর্ড করছি তখন পর্যন্ত 11টা মেম্বার। ক্লিয়ার? ওকে, তাহলে হবে কি এনডিবি, নিউ ডেভেলপমেন্ট ব্যাংক, যার হেডকোয়ার্টার কোথায়? চায়নাতে হেডকোয়ার্টার। চায়নার কোথায় গো? সাংহাই, SHANGHAI, সাংহাইয়ে হেডকোয়ার্টার। একবারে স্পেসিফিক্যালি তোমাকে মনে রাখতে হবে, চায়না বললে হবে না। এবার তোমাকে অপশানে দিয়ে দেবে চায়নার 4টে শহর, তুমি কি উত্তর দেবে? তো সেই জন্য তোমাকে করতে হবে কি স্পেসিফিক শহরটা মনে রাখতে হবে, না হলে কিন্তু তোমাকে 1 নাম্বার ছেড়ে আসতে হবে। ক্লিয়ার? তো নিউ ডেভেলপমেন্ট ব্যাংক একটু ছবি আমরা দেখে নিই একটু। দেখো নিউ ডেভেলপমেন্ট ব্যাংক তার যে 5টা মেন দেশ যারা প্রথম উদ্যোগ নিয়েছিল যদি বলি, তো সেক্ষেত্রে মেন 5টা কান্ট্রির দেখো একটা পতাকার ছবি দেওয়া আছে, ফ্ল্যাগের ছবি দেওয়া আছে। আশা করি বোঝা গেল, দেখতেও পেয়েছো। আমরা যাব পরের কোশ্চেনে। পরের এতে যাওয়ার আগে পরের দেখে নিলাম। দেখো 18টা PM জনধন যোজনা এই স্লোগানটা কি? PM জনধন যোজনা এই স্লোগানটি কি? এক দেশ এক অ্যাকাউন্ট, মেরা খাতা ভাগ্য বিধাতা, সবকা সাথ সবকা বিকাশ, নাকি আর্থিক স্বাধীনতা? তো 4টে অপশান আছে। আগে বলো যে জনধন যোজনা, এই যে জনধন যোজনার কথা আমি বলছি, এই জনধন যোজনাটা কি জানিয়ে দিই একটু। জনধন যোজনা হচ্ছে 2014 সালে সরকার পরিবর্তনের পর, আমি সেন্ট্রাল গভর্নমেন্ট সরকার বলছি, পরিবর্তনের পর সেই সরকার কি করলো যে সমস্ত মানুষকে, ভারতবর্ষের সমস্ত মানুষকে ব্যাংকিংয়ের আওতায় আনতে হবে, অর্থাৎ ব্যাংকের খাতা খুলতে হবে। তার জন্য 0 অ্যাকাউন্টে খাতা, কোনো রকম পয়সা লাগবে না, খাতা খুলতে হবে বা সমস্ত মানুষকে ব্যাংকিংয়ের আওতায় আনতে হবে। ক্লিয়ার? তো সেই জন্য PM জনধন যোজনা চালু হয়েছিল। ক্লিয়ার? তো 2014 সালে এই স্লোগানটা দেওয়া হয়েছিল যে মেরা খাতা মেরা ভাগ্য বিধাতা। আজ দেখো 2026-এ এসে প্রথম লগ্নে এসে কি দেখতে পাচ্ছি, আমাদের সমস্ত কিছু সরকারি যা কিছু তুমি প্রকল্প পাও, যা কিছু সুবিধা পাও, সেখানে কিন্তু ব্যাংকের সঙ্গে একটা কানেকশান রয়েছে। ঠিক আছে? তো ব্যাংকিংয়ের যদি আমি খাতাটা না খোলাতে পারতাম, মানে সরকারের হিসাব অনুযায়ী, তাহলে মানুষকে পরিষেবা অত সহজে দিতে পারতাম না। সেই জন্য মানুষকে করা হয়েছিল, জনধন যোজনার আওতায় আনা হয়েছিল যে সবাইকে ব্যাংকের খাতা খুলতে হবে বা তার জন্য একটা প্রক্রিয়া শুরু করতে হবে এই প্রকল্পের মাধ্যমে। তো মেরা খাতা ভাগ্য বিধাতা, দ্যাট ওয়াজ দ্য স্লোগান। চলো আমরা একটা ছবিটা দেখে নিই। দেখো ছবি যদি দেখো এখানে একটা ছবি এরকম আছে যে মেরা খাতা ভাগ্য বিধাতা, এরকম PM জনধন যোজনার একটা ছবি আছে। আশা করি দেখতে পেয়ে গেছো। নেক্সট, পরের কোশ্চেন। নেক্সট কোশ্চেনে যাব। বিশ্ব বাণিজ্য সংস্থা মানে WTO এর সদর দপ্তর কোথায়? খুব ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, পরীক্ষায় বারবার অ্যাজ এ স্ট্র্যাটেজিকে পড়েছে। তো বিশ্ব বাণিজ্য যে সদর দপ্তর WTO, তার WTOর সদর দপ্তর কোথায় সংস্থার? তো নিউ ইয়র্ক, প্যারিস, জেনিভা নাকি লন্ডন? ছবিটা একটু দেখে নাও, সদর দপ্তরের ছবিটা একটু দূর থেকেই দেখে নাও। আচ্ছা নেক্সট দেখো, তো সদর দপ্তর কোথায়? WTO সদর দপ্তর কোথায়? সুইজারল্যান্ডের জেনিভা। সুইজারল্যান্ডের জেনিভাতে হচ্ছে WTOর হেডকোয়ার্টার। এবার এর থেকে কী আর কোশ্চেন আসতে পারে না, WTO কবে এস্টাবলিশড হয়েছে স্যার? WTOর এস্টাবলিশমেন্ট ইয়ার কবে স্যার? 1995-এ। ঠিক আছে? ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন, যার এস্টাবলিশমেন্ট হচ্ছে 1995-এ। খুব ভালো করে মনে রাখলে। আচ্ছা নেক্সট দেখো, আরেকটা তোমাদের পরীক্ষায় একটু যদি ঘুরিয়ে কোশ্চেন আসে, সেখানেও একটা সংস্থা আছে WTO। কি বলবো ফুল ফর্ম? দেখো ফুল ফর্মটা শোনো, ওয়ার্ল্ড ট্যুরিজম অর্গানাইজেশন। ওখানে কি বললাম? ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন। এটা হচ্ছে ওয়ার্ল্ড ট্যুরিজম অর্গানাইজেশন। ঠিক আছে? ট্রেডের জায়গায় ট্যুরিজম। তো যদি বলে দেয় এরকম না, এর সদর দপ্তর কোথায়, তো তখন কিন্তু আর জেনিভা হবে না, তখন হবে মাদ্রিদ। তখন হবে মাদ্রিদ। কোথায় মাদ্রিদ? স্পেনে। তাহলে স্পেনের মাদ্রিদ শহরে হচ্ছে ওয়ার্ল্ড ট্যুরিজম অর্গানাইজেশনের হেডকোয়ার্টার। ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশনের হেডকোয়ার্টার কোথায়? জেনিভা। একই শর্ট ফর্ম কিন্তু প্লেস আলাদা। ক্লিয়ার? চলো আমরা নেক্সট কোয়েশ্চেনে আসি। ভারতের 1 টাকার নোটে কার স্বাক্ষর থাকে? তোমরা বিভিন্ন টাকার নোট তো ব্যবহার করো, দেখেওছ, সেখানে দেখবে একজন স্পেশাল ব্যক্তির স্বাক্ষর আছে। ঠিক আছে? একটু ভালো করে মাইনিউটলি দেখবে, দেখতে পাবে নিশ্চয়ই। তো সেখানে 1 টাকার নোটেই কার স্বাক্ষর থাকে? এবার প্রশ্ন হতে পারে, তোমরা হয়তো এই মুহূর্তে সঙ্গে সঙ্গে দেখছো যে কার স্বাক্ষর আছে, কিন্তু প্রশ্ন হচ্ছে 1 টাকার নোট তোমার কাছে যদি না থাকে, তোমার উত্তরটাই ভুল হয়ে যাবে। কারণ 1 টাকার নোটে যিনি স্বাক্ষর করেন আর তোমার কাছে যদি 10 টাকা বা 200 টাকার নোট থাকে, তার স্বাক্ষর বা সেই ব্যক্তি বা সেই পদের স্বাক্ষর কিন্তু এক নয় বা এক ব্যক্তির নয়। দেখো, তো 1 টাকার নোটে স্বাক্ষর কার থাকে? অপশান হচ্ছে অর্থ সচিব, ফাইন্যান্স সেক্রেটারি। তাহলে স্যার 200 টাকার নোটে যে স্বাক্ষর আছে, উনি কোন ডিপার্টমেন্টে আছেন? উনি হচ্ছেন RBI এর গভর্নর। RBI এর গভর্নর। ঠিক আছে? তোমরা দেখবে ওখানে সাইন করা আছে, ডেজিগনেশন লেখা আছে নোটে, দেখতে পাবে। কিন্তু 1 টাকার নোট যদি কারো কাছে থেকে থাকে না, ওখানে যিনি সই করবেন তিনি হচ্ছেন ফাইন্যান্স সেক্রেটারি, আর ইনি হচ্ছেন RBI এর গভর্নর। দুটো ডেজিগনেশন সম্পূর্ণ আলাদা।
ক্লিয়ার? তো 1 টাকার নোটে কার সাইন থাকে? অর্থ সচিবের সাইন থাকে। ক্লিয়ার? নট আরবিআইয়ের গভর্নর। আরবিআইয়ের গভর্নর 1 টাকা বাদে অন্যান্য নোটে থাকে, সেজন্য ইনি তো হবেনই না, অর্থমন্ত্রী হবেন না, রাষ্ট্রপতি হবেন না। ক্লিয়ার? চলো আমরা একটা ছবি দেখে নিই একটু। দেখো 1 টাকার নোট তোমাদের জন্য, দেখো যারা দেখোনি তাদের জন্য একটু দেখে নাও। তো দেখো 1 টাকা 1 রুপি লেখা আছে এখানে। এখানে দেখো ফাইন্যান্স সেক্রেটারি বলে লেখা আছে। যারা বুঝতে পারছো না তাদেরকে দেখিয়ে দিই একটু, যারা বুঝতে পারছো না দেখো, এই দেখো ফাইন্যান্স সেক্রেটারি সুন্দর করে লেখা আছে না, ডেজিগনেশন দেওয়া আছে। এবার বাকি অন্য নোটে তুমি খুলে দেখো এবার সেখানে কি ডেজিগনেশন দেওয়া আছে। ক্লিয়ার? চলো আমরা নেক্সট কোশ্চেনে আসি। 21 নম্বর কোশ্চেনে আছে পশ্চিমবঙ্গের দুয়ারে সরকার প্রকল্প। আবার পশ্চিমবঙ্গ সরকারের একটি প্রকল্প, দুয়ারে সরকার প্রকল্প দেখে নাও একটু ছবিটা। তো এই প্রকল্পটা কবে শুরু হয়েছিল? খুব রিসেন্ট শুরু হয়েছে, এমন তো বহুদিন শুরু হওয়ার কথা নয়। তোমরা যে 4টে অপশান দেখছো, তাহলে এখানে দেখো অপশান বি, মানে যে বছর কোভিড এলো 2020 সালে, তো সে বছরই শুরু হলো দুয়ারে সরকার প্রকল্প। মানে দুয়ারে দুয়ারে সরকারি যে প্রকল্পের সেগুলো পৌঁছে দেওয়া, সেটা তোমরা কোভিড কাল যারা কাটিয়েছো, সবাই কাটিয়েছো আশা করি, তো তারা যারা ভিডিও দেখছো, তো সেই কোভিড কালে এটা চালু হয়েছিল দুয়ারে সরকার প্রকল্প। বাকিগুলো তো হবে না। আচ্ছা নেক্সট, আচ্ছা বাকিগুলোর মধ্যে বলো, এই অপশানগুলোর মধ্যে পশ্চিমবঙ্গ সরকারের একটা প্রকল্প, খুব জনপ্রিয় প্রকল্প, সকলেই জানো, সেটা হচ্ছে লক্ষ্মীর ভাণ্ডার। তো লক্ষ্মীর ভাণ্ডার এই প্রকল্প, এই যে প্রকল্পটা, এই 4টি অপশানের মধ্যে কোন অপশানটি হবে ঠিক, বা কোন ইয়ারে লক্ষ্মীর ভাণ্ডার চালু হয়েছিল? 4টি অপশানে তোমাদের কোশ্চেন এটা। নেক্সট চলো পরের কোশ্চেন। 22 নম্বর দেখো, ভারতের প্রধান কর আদায়কারী সংস্থা সেন্ট্রাল বোর্ড অফ ডাইরেক্ট ট্যাক্স কোন দপ্তরের অধীনে পড়ে? মানে পরিষ্কার কথা বলতে চাইছে যে ডাইরেক্ট ট্যাক্স কোন দপ্তর আদায় করে, এটাই বলতে চাইছে। ডাইরেক্ট ট্যাক্স কোন দপ্তর আদায় করে? 4টে অপশান, স্বরাষ্ট্র দপ্তর, অর্থমন্ত্রক, বাণিজ্য মন্ত্রক, নাকি নীতি আয়োগ। কোন দপ্তর এটা মানে কালেক্ট করে? তো দেখো ডাইরেক্ট ট্যাক্স বাদও তাহলে কি স্যার অন্য ট্যাক্সও আছে? হ্যাঁ অবশ্যই ইনডাইরেক্ট ট্যাক্স আছে। তার একটা উদাহরণ বলেছিলাম না, জিএসটি বলেছি। তো দেখো ডাইরেক্ট ট্যাক্স তাহলে কোন দপ্তর আদায় করবে না? ডাইরেক্ট ট্যাক্স আদায় করবে হচ্ছে অর্থ মন্ত্রক। অর্থ মন্ত্রক যারা হচ্ছে তোমার কি ডাইরেক্ট ট্যাক্স আদায় করবে। ক্লিয়ার? ইনডাইরেক্ট ট্যাক্স ব্যাপারটা আলাদা, ডাইরেক্ট ট্যাক্স ব্যাপারটা আলাদা। তো ডাইরেক্ট ট্যাক্স আদায় করে কে? অর্থ মন্ত্রক, এটা হবে না। স্বরাষ্ট্র মন্ত্রক তো হবে না, বাণিজ্য মন্ত্রক হবে না, নীতি আয়োগ তো হবেই না। ক্লিয়ার? তো দেখো ছবি দেখে নাও, ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্টের একটা ছবি দিয়ে দিয়েছি এখানে, ভারত সরকারের লোগো এই দিয়ে এখানে দেখে দিয়েছি। আচ্ছা নেক্সট পরের কোশ্চেন দেখো। 23 নম্বর কোশ্চেনে কি আছে? ভারতের প্রথম জিএসটি চালু হয়েছিল কোন রাজ্যে? অ্যাকচুয়ালি জিএসটি চালু হয়েছিল কোন রাজ্যে না বলে এখানে বলাটা উচিত ছিল, মানে ভারতের প্রথম জিএসটি বিল পাস হয়েছিল, চালু হয়েছিল ঠিক বলবো না, পাস হয়েছিল কোন রাজ্যে? প্রথম জিএসটি বিল পাস হয়েছিল কোন রাজ্যে? 4টি অপশান ছিল, পশ্চিমবঙ্গ, আসাম, ওড়িশা, নাকি তামিলনাড়ু। তো জিএসটি নিয়ে আমি ডিটেলস একটু বলেছি। তো এখানে দেখো জিএসটির যে বিল, সেই জিএসটি বিলটা পাস হলে তবে সেটা আইন হয়, জানো যে পার্লামেন্টের উভয় কক্ষের সাইন চাই। তো সেখানে দেখো জিএসটি বিল যেটা চালু হয়েছিল, জিএসটি বিল যে পাস হয়েছিল, সেখানে প্রথম যে অনুমোদন দিয়েছিল না আসাম সরকার সেটা অনুমোদন দিয়েছিল। পরে 2016 সালে সেটা পাস হয় এবং 2017 সালে সেটা কার্যকরী হয়। কি? জিএসটি 17 সালে কার্যকরী হয়। তোমাদের একটা হোম ট্যাক্সও মনে হয় দিয়েছিলাম যে 2017 সালে পাস হয়েছিল, সেই সময় অর্থমন্ত্রী কে ছিল, তাই না? তো সেটা দেখো 2017 সালে কার্যকরী হয়েছিল, 2016 সালে পাস হয়েছিল, এবং কোন রাজ্য সর্বপ্রথম এতে অনুমোদন দিয়েছিল যে হ্যাঁ জিএসটিটা আসা দরকার? তো সেক্ষেত্রে আসাম সরকার বা অসম রাজ্য প্রথম জিএসটি বিল পাস করতে অনুমোদন দিয়েছিল। পশ্চিমবঙ্গ তো হবেই না, ওড়িশাও হবে না, তামিলনাড়ু হবে না। চলো আমরা দেখে নিই। দেখো জিএসটির সুন্দর একটা ছবি পেয়েছি আমরা, তো ছবি দেখে নাও, সুন্দর করে দেওয়া আছে। নেক্সট পরের কোশ্চেন। পরের যদি কোশ্চেনে আসি 24তম কোশ্চেন, যেটা হচ্ছে বিশ্বের দ্রুততম ক্রমবর্ধমান প্রধান অর্থনীতি ফাস্টেস্ট গ্রোয়িং মেজর ইকোনমি হিসাবে বর্তমানে কোন দেশ স্বীকৃত? মানে কোন দেশ সব থেকে দ্রুত গতিতে তাদের ইকোনমিকে ক্রমবর্ধমান গতিতে বাড়াচ্ছে, তাই তো? ফাস্টেস্ট চীন, আমেরিকা, জার্মানি, নাকি ভারত? তো এটা তোমরা বিভিন্ন নিউজে সবসময় প্রায় দেখে থাকো, বারবার বিভিন্ন যারা নিউজ পোর্টালে তোমরা ফলো করো, তো তোমরা জানো যে উত্তর কি হবে? উত্তর হচ্ছে ভারত হচ্ছে উত্তর হবে আমাদের, যে ভারত হচ্ছে সব থেকে ফাস্টেস্ট গ্রোয়িং মেজর ইকোনমির মধ্যে পড়ে। যদি একটু ছবি দেখি তাহলে দেখো আমাদের প্রধানমন্ত্রী তার টার্গেট আছে 2047, বা তার টার্গেট আছে যে ভারতবর্ষকে কিন্তু ফাস্টেস্ট গ্রোয়িং ইকোনমিতে রূপদান করা। আমি একটা ছবি তোমাকে দিয়ে দিয়েছি, দেখো ছবিটার মাধ্যমে তুমি একটু মেমোরাইজ করতে পারো। দেখো ক্রমশ ঊর্ধ্বগতির দিকে ডাইরেকশন দেখাচ্ছে। আচ্ছা নেক্সট পরের কোশ্চেন যদি আসি 25 নম্বর কোশ্চেন। বর্তমানে ভারতের বৃহত্তম পাবলিক সেক্টর ব্যাংক কোনটি? সব থেকে বড় সরকারি ব্যাংক, সেটা হচ্ছে পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক, ব্যাংক অফ বরোদা, স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া, নাকি কানাড়া ব্যাংক? তোমরা জানো
তোমরা গেসও করতে পারো এই প্রশ্নের উত্তর কি হতে পারে, তোমরা গেস করে অবশ্যই ঠিক উত্তরই দেবে, সেটা হচ্ছে কি স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া। এখন প্রশ্ন স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া, এই প্রশ্নের উত্তর তো ঠিক আছে, কোনো অসুবিধা নেই, কিন্তু স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া যদি বলি এস্টাবলিশমেন্ট ইয়ার কবে, তো তোমরা জানো যে 1955 সালে স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া এস্টাবলিশড হয়েছিল। এর থেকে আর কি প্রশ্ন আসতে পারে, যে স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া কিন্তু প্রথমে ছিল না, এর আগে কি নাম ছিল, এর আগে নাম ছিল যেটা কি বলতো, ইম্পেরিয়াল ব্যাংক অফ ইন্ডিয়া। ইম্পেরিয়াল ব্যাংক অফ ইন্ডিয়া এটা কবে এস্টাবলিশড হয়েছিল স্যার, এটা হচ্ছে 1921 সালে এস্টাবলিশড হয়েছিল। 1921-এ ইম্পেরিয়াল ব্যাংকের এস্টাবলিশমেন্ট হয়, সেটা পরে 1955 সালে হয় স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া। আবার এর ভেতরে গল্প আছে, কি বলতো, ইম্পেরিয়াল ব্যাংক অফ ইন্ডিয়া আবার তিনটে ব্যাংকে নিয়ে গঠিত, ব্যাংক অফ বেঙ্গল, ব্যাংক অফ বোম্বে অ্যান্ড ব্যাংক অফ মাদ্রাস, তিনটে ব্যাংকে নিয়ে হচ্ছে ইম্পেরিয়াল ব্যাংক গঠিত। ঠিক আছে, আমি পিছনে ব্যাকগ্রাউন্ড বলে দিলাম। তো স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া কবে এস্টাবলিশড হয়েছিল, তার পিছনে ইম্পেরিয়াল ব্যাংক 1921, তার পিছনে তিনটে ব্যাকগ্রাউন্ড, তিনটে ব্যাংক মিলিয়ে যে মার্জার হয়েছিল সেটাও বলে দিলাম। ক্লিয়ার? তো উত্তর এখানে কি হবে, এসবিআই, বাকিগুলো তো হবেই না। ক্লিয়ার? আচ্ছা, নেক্সট পরের কোশ্চেন যদি দেখি, দেখো পিএম বিশ্বকর্মা যোজনা মূলত কাদের আর্থিক সহায়তার জন্য চালু করা হয়েছিল। পিএম বিশ্বকর্মা যোজনা, দেখো একটু ছবিটা দেখে নাও। পিএম বিশ্বকর্মা যোজনা যে যোজনাটা আছে, এটা সেন্ট্রাল গভর্নমেন্টের একটা প্রকল্প। প্রথমত এটা তুমি ক্লিয়ার রাখো যে সেন্ট্রাল গভর্নমেন্টের, ক্লিয়ার, পিএম বলাই আছে, প্রাইম মিনিস্টার। তো কাদের উদ্দেশ্যে চালু হয়েছিল, চারটি অপশান, আইটি যারা পেশাদার তাদের জন্য, যারা শিক্ষক তাদের জন্য, নাকি প্রথাগত যারা কারিগর ও শিল্পী তাদের জন্য, নাকি ডাক্তারদের জন্য। না, এই যে পিএম বিশ্বকর্মা যোজনাটা চালু হয়েছিল, সমাজে মেনলি 18টা পেশার সঙ্গে যারা যুক্ত, 18টি পেশার সঙ্গে, কি কি পেশা স্যার, শিক্ষকও তো একটা পেশা, হ্যাঁ সেই পেশা নয়, এখানে বলা হয়েছে যারা ধরো স্বর্ণকার, যারা ধরো কুমোর, নাপিত, বিভিন্ন এই টাইপের যে কাজের সঙ্গে জড়িত, তাদের সুবিধার জন্য, তাদের জীবনযাত্রার মান উন্নত করার জন্য, তাদের লাইফস্টাইলকে ডেভেলপমেন্ট করার জন্যই কিন্তু পিএম বিশ্বকর্মা যোজনা চালু হয়েছে, যেখানে এই স্কিমের মধ্যে তারা বিভিন্ন রকম সরকারি সুযোগ সুবিধা পেতে পারেন। কবে স্যার চালু হয়েছে, এটা 2023 সালে পিএম বিশ্বকর্মা যোজনা 2023 সালে লঞ্চ হয়েছে, খুব একটা বেশি দিনের নয় ঘটনা। তো দেখো এখানে দিয়ে দিয়েছি আমি একটা লোগো, 18টা পেশার সঙ্গে যুক্ত সেই ব্যক্তিরা যারা সমাজের বিভিন্ন কাজে অবদান রাখেন। তো সেই আমি 3-4টে উদাহরণ তোমরা বললাম, এখানে একটা লোগো দেওয়া আছে, সেই লোগোতে আমরা পুরো ডিটেলস ব্যাপারটা বুঝিয়ে দিয়েছি। তাহলে উত্তর কি হবে স্যার, যে প্রথাগত কারিগর এবং শিল্পী, স্বর্ণশিল্পী, কুমোর শিল্পী, নাপিত যে পেশা, সেই পেশার সঙ্গে যারা যুক্ত, ঠিক আছে, সমাজের সকল শ্রেণীর মানুষকে একসাথে নিয়ে চলার জন্যই বা তাদের ডেভেলপমেন্টের জন্যই এই পেশাগুলোকে আমরা বেছে নিয়েছি, এদের ডেভেলপমেন্টটা খুব জরুরি সেই জন্য। তাহলে উত্তর কি হবে, অপশান সি। আমরা যাব নেক্সট কোশ্চেন। দেখো 27 নম্বর কোশ্চেন আজকে, ডাইরেক্ট ট্যাক্সের উদাহরণ, 4টে অপশান, জিএসটি, কাস্টম ডিউটি, কর্পোরেট ট্যাক্স, নাকি আবগারি শুল্ক। আমি পড়াতে অলরেডি বহুবার বলেছি যে জিএসটি একটা ইনডাইরেক্ট ট্যাক্স। তো স্যার এটা তো কেটে গেল, এটা তো হলো না, তাহলে পড়ে রইল আর 3টে, কর্পোরেট ট্যাক্স, কাস্টম ডিউটি আর আবগারি শুল্ক। তো উত্তর কি প্রশ্নের হবে স্যার, উত্তর হবে এখানে সেটা হচ্ছে কর্পোরেট ট্যাক্স। তো কর্পোরেট ট্যাক্স, ইনকাম ট্যাক্স, এরা সবই কিন্তু ডাইরেক্ট ট্যাক্সের মধ্যে পড়ে, সব ডাইরেক্ট ট্যাক্সের মধ্যে এগুলো পড়ে, বাকি অপশানগুলো হচ্ছে ইনডাইরেক্ট ট্যাক্সের মধ্যে পড়ে। ক্লিয়ার? আচ্ছা, আমার একটা ছবি যদি দেখি, একটু দেখে নাও। তো ডাইরেক্ট ট্যাক্সের কর্পোরেট ট্যাক্স, কর্পোরেট একটা অর্গানাইজেশন, কর্পোরেট ট্যাক্স মানে কোনো একটা অর্গানাইজেশন ধরো চলছে, সেই অর্গানাইজেশন নিজস্ব একটা প্রফিট আছে, সেই অর্গানাইজেশন নিজস্ব একটা ইনকাম আছে, তো সেখান থেকে তারা অবশ্যই ট্যাক্স পে করবে। তো সেখান থেকে হচ্ছে কর্পোরেট একটা ছবি দিয়ে দিয়েছি, দেখো পুরো মেমোরাইজ করে নাও বিষয়টা। আমরা যাব পরের কোশ্চেন। 28 নম্বর কোশ্চেনে কি বলছে, যে ব্লু ইকোনমি এই নীতিটা কোনটার সাথে যুক্ত, ব্লু ইকোনমি এই জিনিসটা কোনটার সাথে যুক্ত। 4টে অপশান, মহাকাশ গবেষণা, সামুদ্রিক সম্পদ ও অর্থনীতি, পানীয় জল প্রকল্প, নাকি বায়ু দূষণ নিয়ন্ত্রণ। কার সঙ্গে ব্লু ইকোনমি কথাটা যুক্ত, তাই না? তাহলে ব্লু ইকোনমি বললে তোমাদের মনে একটা ধারণা হতে পারে যে আমরা একটা গেস করতে পারি। কি গেস করবে তোমরা? সঠিকটাই গেস করবে, আমার পুরো বিশ্বাস তোমরা গেস করেছো নিশ্চয়ই। অপশান কি, বি, যে সামুদ্রিক সম্পদ আর অর্থনীতি। এখন সামুদ্রিক সম্পদ বলতে কি বোঝায়, যদি ছবি দেখি, দেখো একটু ভালো করে ছবিটা দেখে নাও। দেখো সামুদ্রিক সম্পদ, সমুদ্রে কি শুধু মাছই পাওয়া যায়? এরকম তো হতে পারে না, সমুদ্রে মাছ পাওয়া যায়, প্রত্যেক দিন কয়েক লক্ষ টন আমরা মাছ ওখান থেকে তুলি, আমাদের জীবনযাত্রা বা আমাদের ইকোনমির ওটা একটা পার্ট। কিন্তু তার পাশাপাশি যদি আমরা বলি সমুদ্রে শুধু মাছের পাশাপাশি আমরা সমুদ্র থেকে অনেক সময় অয়েল তুলি না, অয়েল মানে বিভিন্ন যে অয়েলের খনন কার্য বা খনিজ কোনো সম্পদ, সেসবগুলো তো আমরা তুলি, যেটা আমাদের ইকোনমির একটা গুরুত্বপূর্ণ অংশ। তো সামুদ্রিক সম্পদ মানে শুধু এখানে মাছ নয়, আরও যে বিভিন্ন যে খনিজ সম্পদের ভাণ্ডার, সেটাও কিন্তু আমাদের ইকোনমিতে একটা প্লাস পয়েন্ট, তাই না? এই পুরো সব জিনিসটাকে নিয়েই আমরা সেটা ইকোনমির একটা পার্ট, যেহেতু এটাকে বলা হচ্ছে কি না ব্লু ইকোনমি। আশা করি বোঝা গেল। তাহলে উত্তর কি হবে? অপশান বি।
ক্লিয়ার? আমরা যাব নেক্সট কোয়েশ্চেনে। 29 নম্বর কোয়েশ্চেন হচ্ছে কেন্দ্রীয় বাজেটে বিকশিত ভারত 2047 এর লক্ষ্যমাত্রা কি ঠিক করা হয়েছে? তো বিকশিত ভারত, আমাদের ভারতের যিনি প্রাইম মিনিস্টার আছেন তিনি তার বিভিন্ন সরকারি বক্তব্যতে বলে থাকেন যে বিকশিত ভারত 2047, যেখানে আমরা মানে স্বাধীনতার 100 বছর পূরণ হবে, 1947 থেকে 2047 100 বছর পূরণ হবে। আমাদের লক্ষ্যমাত্রা কি? আমাদের লক্ষ্যমাত্রা এটাই যে ভারতকে 2047 সালের মধ্যে আরও উন্নত রাষ্ট্রে পরিণত করা। আমাদের ইনকাম, আজ যে ইনকাম আছে সেই ইনকাম যেন ডবল ইনকামে পরিণত হয়, বা আরও আমাদের যে আমরা যে ফল্ট বা যে উইক পয়েন্টগুলো আছে সেই উইক পয়েন্টগুলোকে আমরা স্ট্রং বেস বা জোন বানাবো। তো সেটাই আমাদের প্রধানমন্ত্রী বিভিন্ন বক্তব্যে, সরকারি বক্তব্যে বলে থাকেন। তাহলে উত্তর হচ্ছে 2047 মধ্যে ভারতকে উন্নত রাষ্ট্রে পরিণত করা। দেখো বিকশিত ভারত 1947 to 2047 দেওয়া আছে লোগোটা। আচ্ছা, যাবো পরের কোশ্চেনে। পরের কোশ্চেন যদি আসি, দেখো পরের কোশ্চেনে কি পাচ্ছি, এবং আজকের লাস্ট কোশ্চেন যেটা, সেটা হচ্ছে মনিটারি পলিসি কে ঘোষণা করেন? খুব ইম্পর্টেন্ট, খুব ইম্পর্টেন্ট। মনিটারি পলিসি বা আর্থিক নীতি কে ঘোষণা করেন? চারটি অপশান: ভারতের রাষ্ট্রপতি, অর্থমন্ত্রী, রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া আর প্রধানমন্ত্রী। কে ঘোষণা করেন মনিটারি পলিসি? ক্লিয়ার? তো মনিটারি পলিসি ঘোষণা করেন হচ্ছে ভারতের রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া, এনারা হচ্ছে মনিটারি পলিসি ঘোষণা করেন। ক্লিয়ার? তো একটু ছবি দেখি তাহলে বুঝতে পারবে। তো দেখো আরবিআই হচ্ছে মনিটারি পলিসি এখানে দেওয়া আছে, অ্যানাউন্সমেন্ট করছেন। আরবিআইয়ের বর্তমান যিনি গভর্নর তিনি আছেন সঞ্জয় মালহোত্রা স্যার। সঞ্জয় মালহোত্রা স্যারের ছবিও এখানে দেওয়া আছে। তো মনিটারি পলিসি এটা। আর একটা তোমার সাথে সাথে জানবে যে মনিটারি পলিসির পাশাপাশি আর একটা পলিসি আছে, তার নাম হচ্ছে ফিসক্যাল পলিসি। এইমাত্র পড়ালাম তোমাকে, কোনো একটা কোয়েশ্চেনই বলেছিলাম মনে হচ্ছে, ফিসক্যাল পলিসি মনে আছে আশা করি। তো ফিসক্যাল পলিসি যদি বলে মনিটারি পলিসি কে রেগুলেট করেন তাহলে হবে আরবিআই, আর যদি বলে ফিসক্যাল পলিসি তাহলে হবে সরকার। মানে এখানে ফিসক্যাল পলিসি মানে এখানে কেন্দ্র সরকার, তাহলে ফিসক্যাল পলিসি হলে কেন্দ্র সরকার। একটু ছোট মানে একটু ভালো করে যদি আমি বুঝিয়ে দিই তাহলে ব্যাপারটা একটু বুঝে নাও। যে ধরো একটা স্বাভাবিক উদাহরণ বলো, যে সরকার আর আরবিআইয়ের মধ্যে কানেকশানের কথা বললাম তো দুটো পলিসির ক্ষেত্রে। কীরকম কানেকশান? ধরো তোমাদের বাড়ির তোমরা 4 জন মেম্বার, তুমি, তোমার ভাই বা বোন আর তোমার বাবা মা। আমাদের জেনারেলি কি হয়, ইন্ডিয়ান কালচারে কি হয়, জেনারেলি বাবা যে দায়িত্বে থাকেন, বাবা কি করেন, জেনারেলি বাইরে বিভিন্ন কাজকর্মের সাথে যুক্ত, সেখান থেকে তিনি অর্থ উপার্জন করে আনেন। সেই অর্থটা মাকে এসে দেন। মা কি করেন, 1 মাসে বাবা যে অর্থটা কিছু অংশ সংসার চালানোর জন্য দিলেন, সেই সংসার চালানোর সেই টাকার কিছু অংশ মাকে দিলেন। মা কি করে, সংসারটাকে রেগুলেট করেন। আবার এটা আমি বলছি না যে মা পয়সা কন্ট্রিবিউট করে না, হতে পারে। আমি একবারে হাউসওয়াইফের তরফ থেকে আমি দেখছি, মানে মাকে অ্যাজ এ হাউসওয়াইফ হিসেবে কাজ করে। ঠিক আছে? মা বা অন্যান্য মায়েরা হতে পারে, তো তারাও বিভিন্ন কাজের সঙ্গে যুক্ত, তারাও অর্থ কন্ট্রিবিউট করছে, সেটা আমি বলছি না। একবারে হাউসওয়াইফ বা হাউস মেকার হিসাবে ধরছি মাকে। তাহলে তিনি কি করেন, বাবা যে অর্থটা উপার্জন করে আনেন সেটা তিনি কি করেন, রেগুলেট করেন। কিভাবে সংসারটাকে ম্যানেজ করা হবে, ওই টাকার মধ্যে কিভাবে কি করা যাবে। তো এখানে আমাদের যে দেশ চলে এইভাবেই। মনিটারি পলিসি যেটা আরবিআই, আর ফিসক্যাল পলিসি হচ্ছে সরকার। সরকার বিভিন্ন ট্যাক্স, বিভিন্ন ইনকামের মধ্যে টাকা ইনকাম করে আনেন, আর আরবিআইয়ের কাজ হচ্ছে সেটাকে রেগুলেট করা। মুদ্রাস্ফীতি হয়ে গেলে কিভাবে রেগুলেট করব, সেটা আরবিআইয়ের কাজ। ক্লিয়ার? আবার সরকার দেখছে ট্যাক্স কোথা থেকে আসবে, কোথা থেকে ইনকাম বাড়ানো যাবে, সেটা হচ্ছে ফিসক্যাল পলিসির মধ্যে পড়ে। তাহলে ফিসক্যাল পলিসিকে সরকার, মনিটারি পলিসিকে আরবিআই। তার মানে আমি যদি আমার বাড়ির সাথে তুলনা করি, আমাদের বাড়ির সাথে তুলনা করি, বাড়ির স্ট্রাকচারের সাথে তুলনা করি, তাহলে কিন্তু বাবা আর মায়ের যে রোলটা মোটামুটি থাকে, সরকার আর আরবিআইয়ের রোলটাও পয়সা রোলিংয়ের ক্ষেত্রে, ইনকামের ক্ষেত্রে এইভাবেই তারা প্লে করে। মোটামুটি 50% আশা করি বোঝাতে পারলাম ফিসক্যাল পলিসি আর মনিটারি পলিসির বিষয়টা। তো এই প্রশ্নের উত্তর কিন্তু অপশান সি হবে, কারণ মনিটারি পলিসি বলেছি। ক্লিয়ার? তো আজকে আমি গুরুত্বপূর্ণ 30টা কোশ্চেন তোমাদের কাছে রেখেছি। ক্লিয়ার? এর পার্ট 2 অবশ্যই আমরা আনবো। তোমরা যদি সেরকম রেসপন্স দাও যে স্যার পার্ট 2 চাই, তো আমরা অবশ্যই আনবো। তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই থাকলো। নেক্সট পার্ট অবশ্যই আসবে। তোমরা যারা ভিডিওটাকে ভালো লাগছে, তাহলে তোমরা অবশ্যই, তোমাদের খুব ফ্রুটফুল মনে হচ্ছে, কাজের মনে হচ্ছে, তাহলে ভিডিওটাকে লাইক করো, শেয়ার করো এবং অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। ঠিক আছে? ধন্যবাদ।